আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই স্বাধীনতার জন্য আমাদেরকে কতটা লড়াই করতে হয়েছে তা আমরা প্রত্যেকেই জানি। আফগান, তুর্কি, মুঘল, তারপর ব্রিটিশদের সঙ্গে লড়াই করে 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা ফিরে পেয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কলকাতায়, সারা কলকাতা তেরেঙ্গা, কার্যত তেরেঙ্গা পতাকায় মুড়ে দেওয়া হয়েছে। প্রত্যেকেই যেখানেই যাব একটা স্বাধীনতা দিবস হিসেবে মানুষের মনের মধ্যে কিন্তু আবেগ সঞ্চারিত হচ্ছে যে আমরা স্বাধীন হয়েছি, আমরা স্বাধীনতা দিবস পালন করছি। এইভাবে উদযাপন এর আগে আমরা পশ্চিমবঙ্গে তো দেখিনি, কিন্তু সারা ভারতবর্ষে জুড়ে এই স্বাধীনতা দিবস যেভাবে পালন হচ্ছে, আর ভারতবর্ষ এখন কোথায় দাঁড়িয়ে আছে? 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম, তারপর আজ ভারতবর্ষ কোথায় দাঁড়িয়ে আছে? আমার সঙ্গে রয়েছেন স্বাধীনতা দিবস পালন করে এসছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। জাস্ট স্যার এলেন, বলছি স্যার আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি? দেখো, আমরা যখন শুরু করেছিলাম, প্রথমে তোমার দর্শককে স্বাধীনতা দিবসের উপলক্ষে আমার ভালোবাসা, শুভেচ্ছা থাকছে এবং দেশের প্রত্যেকটা মানুষের সমৃদ্ধি কামনা করি, শান্তি কামনা করি দেশের। এটা আজকে অত্যন্ত আনন্দের দিন, ফলে সেই দিনে সবাইকে আমি আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। এবার তোমার মূল প্রশ্নে আসি। দেখো, আমরা যারা রাজনীতি চর্চা করি এবং রাষ্ট্রবিজ্ঞান ক্লাসে পড়াই, আমরা কিন্তু জানি আমরা কোথায় ছিলাম এবং আমরা কোথায় এলাম 80 বছরে। আমরা কয়েকটা স্ট্যাটিস্টিক্স তোমার সামনেই রাখলে তুমি বুঝতে পারবে। আমরা যখন স্বাধীনতা পেলাম, পশ্চিমের কোনো তাত্ত্বিক বিশ্বাসই করেনি যে আমরা গণতন্ত্রটাকে ধরে রাখতে পারবো। পৃথিবীর সব বিখ্যাত বিখ্যাত তাত্ত্বিকরা মনে করতেন, রাজনীতি মানে রাষ্ট্রবিজ্ঞানের বিশেষজ্ঞ, তারা মনে করতেন, তার মধ্যে অস্টিনের মতন লোকও ছিলেন, যারা বিশ্বাস করতেন যে এই দেশটার মধ্যে জাত, ধর্ম, বর্ণ, ভাষা এত বিভাজন আর শিক্ষার হার এত কম, এরা গণতন্ত্রটাকে ধরেই রাখতে পারবে না। আমরা পৃথিবীর সমস্ত বিশেষজ্ঞদের ভুল প্রমাণিত করতে পেরেছি এবং আমাদের গণতন্ত্র অব্যাহত শুধু নয়, পৃথিবীর অন্যতম সেরা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। আমাদের প্রতিবেশী দেশের দিকে তাকাও, পাকিস্তান একসাথে গণতন্ত্র শুরু করেছিল, তাদের গণতন্ত্র বারবার ভেঙে গেছে, সামরিক শাসন দখল করেছে, এখনও সামরিক এবং মৌলতন্ত্রের মাধ্যমে পাকিস্তান পরিচালিত হয়। আমাদের প্রতিবেশী রাষ্ট্র একই সাথে নেপাল গণতন্ত্র শুরু করেছিল, মায়ানমার গণতন্ত্র শুরু করেছিল, এমনকি শ্রীলঙ্কা। এরা প্রত্যেকেই গণতন্ত্র কিছু দূর চলার পরে বারবার ভেঙে গেছে, কখনো আবার গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রে এসছে, কেউ সামরিক শাসনে গেছে। কিন্তু একমাত্র অবিচল আমরা, যারা 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতার পর থেকে যে গণতন্ত্রের যাত্রা আমাদের শুরু হয়েছিল, সেটা আজও অব্যাহত। এবার তুমি পৃথিবীর অন্য প্রান্তের দিকে তাকাই, আমরা যদি আফ্রিকার দেশগুলোর দিকে তাকাই, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্বাধীনতা পেয়েছিল আমাদের মতনই, ল্যাটিন আমেরিকার দিকে তাকাই, ব্রাজিল হতে পারে, আর্জেন্টিনা হতে পারে, চিলি হতে পারে, কলম্বিয়া হতে পারে, সেই দেশগুলোর দিকে যদি তাকাই, তাহলে দেখব ওই সমস্ত দেশের সামরিক শাসন বারবার এসেছে। আফ্রিকার দেশগুলো গণতন্ত্র ধরে রাখতে পারেনি। ভারতবর্ষ হলো ব্যতিক্রম, যারা স্বাধীনতার 80 বছর অতিক্রম করার পরেও তার গণতন্ত্র উজ্জীবিত, সতেজ এবং পৃথিবীর মধ্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এত জাত, ধর্ম, বর্ণ, ভাষা, অঞ্চলের উপর ভিত্তি থাকা সত্ত্বেও আমরা একটা সচল গণতন্ত্র অধিবাসী। দ্বিতীয় যে বিষয়টা, আমরা যখন স্বাধীনতা পেয়েছিলাম, তখন আমাদের দেশের প্রায় 80% মানুষই দারিদ্র সীমার নিচে বাস করতেন, অর্থাৎ দুবেলা খেতে পারতেন না। আমাদের খাবার আসতো আমেরিকার একটা প্রকল্প, সাহায্য প্রকল্প, মানে দ্বিতীয় যুদ্ধের পরে পুনর্গঠন করবার জন্য বিশ্বব্যাপী তারা একটা সাহায্য দিত, যেটার নাম PL480। আবারও দর্শকদের বলছি, আমেরিকার থেকে যে গম আসতো তার যে কর্মসূচির মাধ্যমে সেটাকে
480 কর্মসূচি বলে, তার মাধ্যমে গম আসতো। গম কবে আমাদের রেশনের মাধ্যমে বিলি হবে এবং তারপরে সেগুলো ভাঙিয়ে মানুষ খাবে। ফলে মানুষকে অপেক্ষা করতে হতো রেশনের উপর পুরোপুরি, এবং আমাদের অপেক্ষা করতে হতো আমেরিকার থেকে কবে জাহাজগুলো আসবে এবং গম নিয়ে আসবে, আমাদের খাবারের যোগান দেবে। এবং শুধু তাই নয়, একটা বিরাট সংখ্যক মানুষ তখন মানে দারিদ্রতার কারণে অনাহারে মারা যেতেন। বছরের মানে অল্প আয়ুতেই তাদের মৃত্যু ঘটতো। একটা বিরাট সংখ্যক মানুষের জন্য ভারত সরকারের লঙ্গরখানা কিন্তু চালু করতে হতো। লঙ্গরখানা কি, যে মানে বেশিরভাগ জল থাকতো, অল্প একটু চাল আর ডাল, তার মধ্যে সেটা দিয়ে খিচুড়ি তৈরি করে মানে ঘটিতে দিয়ে দেওয়া হতো খিচুড়ি, বা কোনো একটা জগের মধ্যে দিয়ে দেওয়া হতো খিচুড়ি। সেই খিচুড়িটা খেয়ে মানুষ বাঁচত। একটা বিরাট সংখ্যক মানুষ তখন নেংটি পরতো, মানে আমাদের এখন যেমন জামা প্যান্ট পরতে পারি, তখন বেশিরভাগ মানুষ নিজের লজ্জাটা নিবারণ করবার জন্য কেবলমাত্র একটা গামছা বা নেংটি জাতীয় জিনিস পরতো। এবং শিক্ষার যদি জায়গা থেকে দেখো, তাহলে প্রকৃত অর্থে 30% মানুষও শিক্ষিত ছিল না। এবং সবচেয়ে বড় কথা হলো, আমাদের শিল্প আমদানির উপর নির্ভর করত। আজ আমরা কোথায় দাঁড়িয়েছি? আজ ভারতবর্ষ আজকে কিন্তু মানে তার মাঝে অনেক ইতিহাস, আমি তোমার দর্শক এতটা নিশ্চয়ই শুনবে না, ওঠা পড়া আছে। আমরা সবুজ বিপ্লবের মধ্য দিয়ে খাদ্যে শুধু স্বয়ংসম্পূর্ণ তা নই, আমরা পৃথিবীর 111টা দেশকে খাদ্য বিক্রি করি, নানা ধরনের খাদ্য বিক্রি করি। তার মধ্যে ফল থেকে শুরু করে, গম থেকে শুরু করে, ধান থেকে শুরু করে, বার্লি থেকে শুরু করে, আমরা 111টা দেশে আমাদের খাদ্য কৃষিজাত দ্রব্য বিক্রি করি। আমরা যে ভারতবর্ষ আমদানি নির্ভর বাণিজ্য ছিল, মানে আমাদের সাবানটা পর্যন্ত, ভালো সাবানও তৈরি করতে পারতাম না, সেই ভারতবর্ষ এখন প্রায় 180টা দেশে তার শিল্পদ্রব্য কোনো না কোনোভাবে বিক্রি করে। অর্থাৎ শিল্পজাত দ্রব্য, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে আমাদের হয়েছে, তার প্রমাণ হলো 180টা দেশে আমাদের দ্রব্য কোনো না কোনোভাবে পৌঁছায়। সেটা টুথপেস্ট হতে পারে, আবার সেটা আমাদের আয়রন হতে পারে, অথবা স্টিল হতে পারে, অথবা কয়লা হতে পারে, মানে গার্মেন্ট হতে পারে, নানা রকম দ্রব্য আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে যায়। যে ভারতবর্ষকে কোনোদিন কেউ ভাবতে পারেনি নিউক্লিয়ার পাওয়ার দেশ হবে, পরমাণু শক্তিধর দেশ হবে, আমরা সেই পরমাণু শক্তিধর দেশ। শুধু তাই নয়, পৃথিবীর 5টা দেশের মধ্যে সামরিক দিক থেকে আমরা কিন্তু শক্তিশালী দেশ। পৃথিবীর 4র্থ এবং 5ম সামরিক শক্তির দেশ হিসাবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছি। যে ভারতবর্ষ 1948 সালে পাকিস্তানের সাথে লড়াইয়ে পূর্ণাঙ্গভাবে জয়ী হতে পারেনি, 62তে চীনের সাথে আমরা হেরেছি। আজকে আমরা কিন্তু চীনের সাথে চোখে চোখ রেখে গারোয়ানে হতে পারে বা অন্য প্রান্তে হতে পারে, লাদাখে হতে পারে, লড়াই আমরা কিন্তু চোখে চোখ রেখে দিচ্ছি। আর অপারেশন সিঁদুরে তুমি দেখলে মাত্র 3 দিনের মধ্যে পাকিস্তানকে বাধ্য করলাম সিজ ফায়ার বা যুদ্ধবিরতি ঘোষণাতে আসতে। ফলে আমাদের সামরিক শক্তি, একসময় আমরা চীনের কাছে হেরেছি, এটা ফ্যাক্ট, কিন্তু আজকে আমরা চীনকে চোখে চোখ রেখে কথা বলছি। পাকিস্তানকে আমরা 65 যুদ্ধে হারিয়েছি, 71 যুদ্ধে হারিয়েছি, কার্গিলের যুদ্ধে হারিয়েছি, অপারেশন সিঁদুরে হারালাম। এবং আজকে খুব আনন্দের সাথে বলতে চাই, 80তম স্বাধীনতা দিবসে আমাদের তৈরি অস্ত্র দক্ষিণ এশিয়ায় প্রায় 7খানা দেশে বিক্রি হচ্ছে। তার মধ্যে ব্রহ্মস অস্ত্র যেমন আছে, তেমনি ট্যাঙ্ক পর্যন্ত, ভারতের তৈরি ট্যাঙ্ক পর্যন্ত বিদেশে বিক্রি হচ্ছে। মিসাইল একের পর এক মিসাইল বিভিন্ন দেশ কিনছে। ফলে সামরিক দিক থেকে আমরা সত্যিই একটা জায়গায় গেছি। জিডিপির জায়গা থেকে ভারতবর্ষ কোনোদিন জিডিপির জায়গা থেকে প্রথম 6টা দেশের মধ্যে আসতে পারে কেউ কল্পনা করতে পারেনি। আজকে 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি গর্বের সাথে বলতে পারি একজন নাগরিক হিসাবে, যে ভারতবর্ষকে দরিদ্র দেশ বলা হতো, তারপরে উন্নয়নশীল দেশ বলা হতো, আজকে সেই ভারতবর্ষ জিডিপির নিরিখে
ষষ্ঠতম কেন বলছি, এর আগে পঞ্চম স্থানে ছিল, চতুর্থ স্থানেও ছিল আমরা, কিন্তু সম্প্রতি আমরা দুটো স্টেপ পিছিয়ে গেছি। আবার আমাদের এখন জিডিপি 3.9 ট্রিলিয়ন ডলার, অর্থাৎ 3,90,000 কোটি টাকা ভারতের মূল্যে আমাদের জিডিপির বহর। এটা অবশ্যই একটা আমাদের মানে গর্বের বিষয় যে দরিদ্র ভারতবর্ষ আজকে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম অর্থনৈতিক দেশ জিডিপির নিরিখে। সবচেয়ে বড় যে অ্যাচিভমেন্টটা আমরা করতে পেরেছি, দেখো, একটা আত্মমর্যাদা আমরা তৈরি করতে পেরেছি। এই আত্মমর্যাদাতে জওহরলাল নেহরুর যেমন ভূমিকা ছিল মিশ্র অর্থনীতির মাধ্যমে, তেমনি আমি স্মরণ করতে চাই আজকের দিনে ইন্দিরা গান্ধীর সেই সাহসী সিদ্ধান্ত, যেখানে আমেরিকা নিষেধ করা সত্ত্বেও বাংলাদেশ যুদ্ধে মানে ভারতের সেনাকে নামিয়েছিলেন এবং পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশের জন্ম দিয়েছিলেন। ফলে আমি কি করে অস্বীকার করি তার ভূমিকাকে, আমি কি করে অস্বীকার করি শ্রীমতী ইন্দিরা গান্ধীর ভূমিকাকে, যেখানে পরমাণু বিস্ফোরণ প্রথম পোখরান 1 তার আমলেই হয়েছিল। আমি একইভাবে স্মরণ করতে চাই অটল বিহারী বাজপেয়ীকে, যে অটল বিহারী এবং একই সাথে রাজীব গান্ধীকে। আজকে যে টেলিকমিউনিকেশন, তুমি যে মোবাইলের মাধ্যমে ভিডিও করে নিয়ে যাচ্ছ, আজকে যে ফোন দেখছো, আজকে যে কম্পিউটার দেখছো, এই যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটিয়েছিলেন রাজীব গান্ধী। আজকে কৃতজ্ঞ চিত্তে রাজীব গান্ধীকে আমি স্মরণ করতে চাই একজন অধ্যাপক হিসাবে। একইভাবে আমি স্মরণ করতে চাই অটল বিহারী বাজপেয়ীকে, যিনি ভারতবর্ষের যে রাস্তার যে যোগাযোগ কমিউনিকেশন এবং গ্রাম পর্যন্ত রাস্তাকে নিয়ে গেছেন। আজকে বিদেশে যখন আমি যাই, তখন বিদেশের অনেক রাস্তার সাথে ভারতবর্ষের জাতীয় সড়কগুলোর মিল পাই। এটা সম্ভব হয়েছিল কিন্তু অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যে সরকার, সেই মানে গোল্ডেন কোয়াড্রিলাল যে রোড, সেই প্রজেক্টের মাধ্যমে। আমি একই সাথে এবং তিনি পোখরান 2 বিস্ফোরণ ঘটিয়েছিলেন। কার্গিল যুদ্ধের জয়ের নায়ক ছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং বহুত্ববাদ বিশ্বাসী মানুষ। আমি একইভাবে স্মরণ করতে চাই অর্থমন্ত্রী প্রথমে মনমোহন সিংকে, যিনি উদার অর্থনীতির জন্ম দিয়েছিলেন। এই 80তম স্বাধীনতা দিবসে আমি স্মরণ করতে চাই অবশ্যই মানে মনমোহন সিংকে, যিনি আমাদের রাষ্ট্রনির্ভর অর্থনীতি থেকে বাজার নির্ভর অর্থনীতি করার পরেই মানে দরিদ্র মানুষের সংখ্যা কমেছে এবং গ্রামে গঞ্জে যে রাস্তাঘাট তৈরি হয়েছে, পরিকাঠামোর বিকাশ ঘটেছে, বিদ্যুৎ ঢুকেছে, তাতে কিন্তু এই উদারীকরণের বিরাট ভূমিকা আছে। উদারীকরণ, বেসরকারীকরণের মাধ্যমে এবং বিশ্বায়নের মাধ্যমে ভারতবর্ষের অর্থনীতির যে বিকাশ ত্বরান্বিত হয়েছিল, তাতে প্রথম যে সাহসিক সিদ্ধান্ত যিনি নিয়েছিলেন তিনি নরসিমা রাও এবং তার অর্থমন্ত্রী মনমোহন সিং, যিনি পরবর্তী সময়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ফলে এইরকম শ্রদ্ধেয় মানুষকে আমি স্মরণ করতে চাই। এবং একই সাথে বলতে চাই যে আজকে যিনি প্রধানমন্ত্রী হয়ে আছেন, তিনিও নরেন্দ্র মোদী, তিনিও কিন্তু অনেক সাহসী সিদ্ধান্ত একের পর এক নিয়েছেন। বিশ্ব রাজনীতিতে ভারতকে বিশ্বগুরু হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার একটা আপ্রাণ চেষ্টা তিনি আজকে প্রতিষ্ঠা করতে পেরেছেন। এবং এটা কিন্তু একটা শ্লাঘার বিষয়, একটা আনন্দের বিষয় যে 80তম ইয়েতে ভারতের স্বাধীনতা দিবসে এমন একটা ভারত আমি দেখতে পাচ্ছি, যে ভারত দারিদ্র থেকে আজকে একটা মানে মিডিল পাওয়ারের দেশ এসছে। ভারত এমন একটা দেশ ছিল, নিরক্ষর দেশ ছিল। মনে রাখবে, প্রথম নির্বাচন যখন 1952 সালে হয়, মাত্র 36% মানুষ অংশ নিয়েছিল। এবং তুমি শুনলে অবাক হবে যে প্রথম নির্বাচনে মহিলাদের অংশগ্রহণের সংখ্যা ওই 30-32% মতন ছিল। সব মিলে 40-42% লোক অংশ নিয়েছিলেন। এবং আজকে যদি ভারতবর্ষ দেখো, তাহলে পৃথিবীর সবচেয়ে ভাইব্রেন্ট ডেমোক্রেসি। এই কারণেই বলছি যে এখন প্রায় সারা বিশ্বে 68 মানে ব্যতিক্রমী অংশগ্রহণ আমাদের নির্বাচনগুলোতে হয়। লাস্ট লোকসভা নির্বাচনেও 68% লোক অংশ নিয়েছে। আমাদের রাজ্যে তুমি দেখেছো 93% মানুষ বিধানসভা নির্বাচনে অংশ নিয়ে একটা সরকার পরিবর্তন করে দিয়েছে। ফলে
যেখানে মানুষ অংশই সেভাবে নিতেন না, ভোটের রাজনীতি সম্পর্কে মানুষ ওয়াকিবহাল ছিলেন না, আজকে গর্বের সাথে বলতে পারি উন্নত দেশ আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, যেখানে মানুষ ততটা ভোট দিতে আসে না, আমাদের নাগরিকরা কিন্তু গণতন্ত্রের প্রতি এতটাই জাগ্রত, তারা এতটাই আগ্রহী যে বিপুল সংখ্যক মানুষ তারা কিন্তু নির্বাচনে অংশ নেন, সক্রিয়ভাবে অংশ নেন। আমাদের যে গণতন্ত্র আমরা পেয়েছিলাম সেখানে ন্যায় বিচার তখন ছিল না, কারণ তফসিলি জাতি, উপজাতি, মহিলাদের তেমনভাবে বিকাশের কোনো সুযোগ ছিল না, সংবিধানে কিছুমাত্র মেনশন ছিল। আজকে গর্বের সাথে আমরা বলতে পারি যে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া যে যারা শ্রেণীগুলো আছে তার মধ্যে মহিলাদের সংরক্ষণ পঞ্চায়েত পুরসভাতে প্রায় 50%, তফসিলি জাতি উপজাতিদের সংরক্ষণ রয়েছে চাকরিতে থেকে শুরু করে সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে, লোন পাওয়ার ক্ষেত্রে থেকে শুরু করে পঞ্চায়েত পুরসভাতে। আবার একই সাথে তোমাকে আমি বলতে চাই যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, সেই মানবিক চেহারাটাও ভারতীয় রাষ্ট্রের মধ্য দিয়ে কিন্তু ফুটে উঠেছে। অর্থাৎ যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য সরকার একের পর এক প্রকল্প ব্যবস্থা করেছে। অবশ্যই মানে স্বাস্থ্যের দিক থেকে কল্পনা করা যায় না হাসপাতাল কোথায় ছিল, কোথায় এসে দাঁড়িয়েছি আমরা। ফলে আজকে কিন্তু আমাদের মানে সেলিব্রেশন করার দিন, আনন্দ করার দিন, যখন প্রতিবেশী রাষ্ট্রগুলো তাদের গণতন্ত্র, তাদের সংবিধানকে এগিয়ে নিয়ে যেতে পারেনি, যখন ইউরোপের অধিকাংশ দেশের রাজনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণ তেমনভাবে লক্ষণীয় নয়, যখন ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার দেশগুলোর থেকে গণতন্ত্র মাঝে মাঝেই মানে আটকে যাচ্ছে, সেখানে স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছি, সেখানে ভারতবর্ষ কিন্তু একটা নিরবিচ্ছিন্ন গণতান্ত্রিক দেশ এবং প্রগতির মধ্য দিয়ে যে বিশ্ব রাজনীতিতে নিজেকে নেতৃত্ব দিতে পারছে, সেটা কিন্তু একটা অত্যন্ত গর্বের বিষয়। তাই আজকের যে 80তম স্বাধীনতা দিবস, সেটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত আনন্দের, মানে শ্লাঘার, এবং আমরা সেই কারণে প্রত্যেকেই সেলিব্রেশন মোডে কিন্তু রয়েছি। সবাইকে নমস্কার, সবাইকে শুভেচ্ছা। আগামী দিন আরও উন্নত হোক, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই যাতে আমরা ঐক্যবদ্ধভাবে সমাজে বাস করতে পারি।